নমস্কার সবাইকে। আজকে ঠিক করেছিলাম যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বিজেপির পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল নির্দেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা এবং বাঙালি অপমানের কথা যে বলেছেন সেটা নিয়ে আজকে অনুষ্ঠান করব বলে পূর্ব পরিকল্পনা ছিল। আমরা পূর্ব পরিকল্পনা পরিবর্তন করে দিচ্ছি না, এই বিষয়টাও রাখবো, কিন্তু পাশাপাশি যেহেতু আপনারা কিছুক্ষণ আগেই টিভি স্ক্রিনে দেখছিলেন যে আজকে প্রধানমন্ত্রীর বাদল অধিবেশনে জবাবি ভাষণ এবং তাতে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি ছত্রে ছত্রে তিনি কংগ্রেস এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে শুধু আক্রমণ করেননি, বরঞ্চ প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা পরিষ্কার যে পাকিস্তান যে ভাষায় কথা বলে সে ভাষাতে রাজ্যের বিরোধী রাজনৈতিক একাধিক দল তারা কথা বলছেন। তো একটা অপরচুনিটি, একটা খুব ভালো গোল্ডেন অপরচুনিটি, আমাদের সঙ্গে গেস্টরা রয়েছেন। অপারেশন সিন্দুরের পর বিরোধীদের দাবি ছিল যে কেন প্রধানমন্ত্রী ক্ল্যারিফিকেশন দেননি, কেন তিনি সর্বদল বৈঠকে উপস্থিত থাকেননি, কেন তিনি এই অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর আবার সংসদীয় বিশেষ অধিবেশন ডাকেননি, কেন তিনি ব্রিফ এবং ক্ল্যারিফিকেশন দেননি। তো আজকে এই মুহূর্তে সংসদ ভবনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তার ব্রিফ এবং ক্ল্যারিফিকেশন অপারেশন সিন্দুর সম্পর্কে দিচ্ছেন। এবার সেই নিয়ে আমরা পাশাপাশি আলোচনাও থাকব এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর ভাষণ চলছে। আমি পরিচয় করে দেব যারা আজকের আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। আমাদের সঙ্গে অরিজিৎ বক্সি, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, স্বাগত জানাই অরিজিৎ দাকে। অশোক ভট্টাচার্য, জাতীয় কংগ্রেস মুখপাত্র, দীর্ঘদিন পর অশোকদার সঙ্গে আবারও আজকে প্যানেল হচ্ছে, অশোক দাকে স্বাগত। ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক, অধ্যাপক বড়াইককে স্বাগত জানাই অনুষ্ঠানে। সঙ্গে আমাদের সঙ্গে প্রসূন ব্যানার্জি রয়েছেন, টিএমসি মুখপাত্র প্রসূন ব্যানার্জি, প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি। আপনি আসছেন স্টুডিওতে, কিন্তু এখন এই মুহূর্তে আপনাকে আমি অনলাইনে পাচ্ছি। স্টুডিওতে কিছুক্ষণ পরে আপনি আসবেন, আপনাকেও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমি শুরু করব প্রথম অশোক দাকে দিয়ে। অশোক দা, যেভাবে বিরোধীদের তুলোধনা করা হচ্ছে, আপনাদের প্রশ্নের উত্তর কি আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্যের থেকে পেলেন, নাকি বিরোধীদেরকে স্বভাবসিদ্ধভাবে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী, তার বক্তব্য এবং ইনফরমেশন বেসলেস? কোনটা? দেখুন, প্রথম কথা হচ্ছে তুলোধনা কে হলেন সারা দেশের মানুষ দেখলো আজকে। আপনাদের কাছে মনে হতে পারে, আবার একদল মনে করতে পারেন যে প্রধানমন্ত্রীকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রধানমন্ত্রীকে তুলোধনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, গতকাল সুপ্রিয়া সুলে, এরা। এখন এটা হচ্ছে মানে আপেক্ষিক, তো কে কীভাবে দেখছে। আমি একদম মূল পয়েন্টের জায়গাটায় আসতে চাই। খুব স্পষ্ট প্রশ্ন ছিল রাহুল গান্ধীর আজকে, দম থাকলে বলুন ট্রাম্প মিথ্যাবাদী, দম থাকলে বলুন ট্রাম্প মিথ্যাবাদী। প্রধানমন্ত্রীর বক্তব্যে ট্রাম্পের কোনো কথা উল্লেখ নেই। প্রশ্ন এই জায়গাটায় আসবে। আমি একটু অ্যাড করে দিই দাদা। অশোক দা, প্রধানমন্ত্রী বলেছেন বাইরের কোন দেশের কথা। আমাকে বলতে দিন, আমি জাস্ট গোল গোল করে কোনো কথা বলবো না। গোল গোল অনেক গোল কথা হচ্ছে। প্রধানমন্ত্রী গোল কথা বলে যাচ্ছেন। এর আগে অনাস্থা প্রস্তাবের বিতর্কে এই প্রধানমন্ত্রী বলেছিলেন যে মিজোরামে কংগ্রেস এয়ার অ্যাটাক করেছিল। কি মিথ্যাচার! মিজোরামে জঙ্গি ঘাঁটি ভাঙার জন্য সেই মিজোরামকে শান্ত করিয়েছিলেন লালডেঙ্গার সাথে চুক্তি করে রাজীব গান্ধী। এইসব বলে দিয়ে সমস্ত মিডিয়া দেখালো, প্রধানমন্ত্রী বলে দিলেন মিজোরামে এয়ার অ্যাটাক করেছে কংগ্রেস। এই মিথ্যাচার চলে না দীর্ঘদিন। আবার বলছি গোল কথার কোনো মানে নেই। আজকে কেন প্রোটোকল ভেঙে যে প্রধানমন্ত্রী বিনা প্রোটোকলে আমেরিকায় গিয়ে সেখানে স্লোগান তুলছেন আপ কি বার ট্রাম্প কি সরকার, এটা তো আমার কথা নয়, ভিডিও আছে, ফেক ভিডিও নয়, সবাই দেখেছেন। অশোক দা, বলতে দিন। আমাদের আপনি অনেক বেশি মিথ্যাবাদী বলতে পারছেন। আজকে প্রধানমন্ত্রী যেটুকু বক্তব্য আপনি শুনেছেন, এরপর অপারেশন সিন্দুর বা রিগার্ডিং সমস্ত ইস্যু নিয়ে আপনাদের আর কি প্রশ্ন আছে যেটা প্রধানমন্ত্রী উত্তর দিলেন না? আমাকে একদম পরিষ্কার, আপনাকে খুব স্পষ্ট ভাষায় আমরা একদম স্পষ্ট আবার বলছি ট্রাম্প ইজ লায়ার। বলুন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে,
আর তা যদি না বলেন, একজন রাষ্ট্রপ্রধান তার মুখ থেকে বলবেন যে উনি যেটা বলেছেন তা থেকে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? না কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তো। উনি বলছেন যে অন্য কোন দেশের কথায় রিপিট করেছেন উনি বারবার করে, যে অন্য কোন দেশের কথায় ভারত তার অপারেশন সিন্ধু, তাহলে আপনাকে এরপরে তো 140 কোটি ভারতবাসী বুঝতে পারছে যে ট্রাম্প মিথ্যাবাদী। 100 তখন হয়তো 100 কোটি ছিল না, 100 কোটি তখন ছিল, এখন 150 কোটি হয়েছে। সেই 100 কোটি মানুষ সেদিন বুঝতে পেরেছিলেন, নিক্সনের মুখের ওপরে যেদিনকে ইন্দিরা গান্ধী বলে দিতে পেরেছিলেন যে পাকিস্তান এবং পাকিস্তান যখন মানে মুক্তিযুদ্ধ চলছে, যে সেই সময় কোনো দেশের কথায় ভারত সরকার উঠবে না, বসবে না, এবং বঙ্গোপসাগরের উপকূল থেকে সপ্তম নৌবহরকে ফিরে যেতে বাধ্য করেছিলেন যে মানুষটা, তার নাম শ্রীমতী গান্ধী। 100 বার মানছে, এ বিষয়ে কোনো সন্দেহ। আজকে বলুন, আরে আবার বলছে ট্রাম্পের নাম নিতে অসুবিধা করে, আমি মিথ্যাবাদী ছেড়ে দিলাম, বলুন ট্রাম্প সত্যি কথা বলেননি। আজকে দেখুন, আমি জানি না মানে রিপিটেডলি জানেন কতবার হয়েছে, 12 বার একটা মানুষ, পাড়ার জগা কেলো পেঁচো হেদো নয়, সে মানুষটা ডোনাল্ড ট্রাম্প, দুনিয়ার অন্যতম একটি শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, 12 বার রিপিটেডলি বলছেন। আপনি বলছেন সেটা ছেলে খেলা, এ পাড়ার পেঁচো জগা হেদো বলছে নাকি? ট্রাম্প বলছেন। আর আপনি বলছেন আমার প্রধানমন্ত্রী তার নাম মুখে উচ্চারণ করতে পারবেন না। এতই যদি ব্যাপার, সেই প্রধানমন্ত্রী গিয়ে বলে আসেন আপনি বা ট্রাম্প সরকার। এখন খুব স্ট্রেট হয়ে অশোকদা আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ট্রাম্প মানে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন, তাহলে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী যে সংসদ ভবনে দাঁড়িয়ে বললেন তিনি তো আপনারও প্রধানমন্ত্রী, তিনি তো বিজেপি নেতার পাশাপাশি আপনার প্রধানমন্ত্রী, আপনি তাকে গুরুত্ব, তার কথার কেন গুরুত্ব দিচ্ছেন? আবার বলছি আমরা তো, আপনি কংগ্রেস হওয়ার জন্য না আমরা শুনুন, আমি নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী, আমি তো নরেন্দ্র মোদীর কথাটাকেই গুরুত্ব দিচ্ছি। এই প্রধানমন্ত্রী তো বিনা, শুনুন, একটা মানুষ বিনা প্রোটোকলে দুনিয়া এমন দেখাতে পারবেন? এক দেশের রাষ্ট্রপ্রধান অন্য দেশে গিয়ে সেই দেশের নির্বাচনের কারোর হয়ে প্রচার করছে, তাহলে আমার প্রধানমন্ত্রী যিনি আপকি বা ট্রাম্পকে সরকার বলে ট্রাম্পের হয়ে ভোট চেয়ে আসলেন আমেরিকায় গিয়ে, তা আমি তো সেই প্রধানমন্ত্রীর উপর আস্থা মানেই তো ট্রাম্পের কথাটাকেই বিশ্বাস করছি। আচ্ছা বেশ, অশোকদা বেশ খুব সুন্দর। অশোকদার অবস্থান এটাই যে ভারত অপারেশন সিন্দুর যে থামিয়েছিল 10 তারিখে ডিজিএমওর সঙ্গে বৈঠকের কথা আজকে প্রধানমন্ত্রী বলেছেন সংসদ ভবনে, যে পাকিস্তানের তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছিল, উনি ওনার ভাষায় বলেছেন আমাদের প্রচুর মার পড়েছে, আর মারার জায়গা নেই, এবার থামান, যুদ্ধ থামান। এই রিকোয়েস্ট ভারতের কাছে এসেছিল পাকিস্তানের তরফ থেকে, যেটা প্রধানমন্ত্রী বলছেন। অ্যাকচুয়াল কি হয়েছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন। আর অন্যদিকে ট্রাম্প বলেছিলেন যে আমার অন্তর্ভুক্তিতে যাতে পরমাণু লড়াই না হয় তার জন্য। এখন অশোকদাদের অবস্থান হচ্ছে, কেন ট্রাম্পকে সরাসরি মিথ্যাবাদী অথবা ট্রাম্প সত্যি কথা বলেননি এটা বলছেন না প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী যা বলছেন তারপরে কি বুঝতে কারোর বাকি আছে যে ট্রাম্প এই কথাগুলো বলেছিলেন? মানে যদি এখন দেখতে হবে কোন অ্যাঙ্গেলে কোন পার্সপেক্টিভে আপনি ভাবছেন, আপনি কি নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবেন নাকি ট্রাম্পকে? এই প্রশ্নও থাকছে, বিস্তৃত ব্যাখ্যা নেব, কিন্তু একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আমরা সরাসরি চলে যাব প্রসূন ব্যানার্জি টিএমসি মুখপাত্র আজকে কি বলবেন ওনার কাছে। দ্রুত বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আমি চলে যাব তৃণমূল মুখপাত্র প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জির কাছে। প্রসূনদা, আপনি হয়তো এই সড়ক যাত্রায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলেন, আপনি আমাকে বলুন, অপারেশন সিন্দুর নিয়ে একাধিক প্রশ্ন তৃণমূলেরও ছিল এবং এআইটিসির আজকে একটা পোস্ট যেটা আমরা সকালে দেখছিলাম, যে যেখানে অমিত শাহ দায় স্বীকার করে নিলেন, কারণ তিনি বললেন যে 22শে এপ্রিল আমরা ক্ষমতায় ছিলাম তো দায় আমার। আপনারা তার আবার একটা ক্ল্যারিফিকেশন চেয়েছিলেন যে তাহলে দায় স্বীকার করে নেওয়া উচিত, দায়টা স্বীকারও করে নিলেন। এরপর এখন এই মুহূর্তের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আপনার মনে হয় যে কি পুরো বিষয়টা ক্ল্যারিটি পেল, নাকি এখনো কিছু কিছু জায়গায় আবছা ধোঁয়াশা ক্লাউডি রয়ে গেল? নমস্কার সবাইকে। প্রথম কথা হচ্ছে যে অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, am I audible? হ্যাঁ, ইয়েস। আচ্ছা, অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আমরা প্রথম থেকেই একটা কথা বলে আসছি, দেশের যেখানে নিরাপত্তার প্রশ্ন আসে সেখানে আমাদের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সবসময় দেশের নিরাপত্তার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং সেই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আমরা সে বিষয়ে সবসময় আমাদের আর্ম ফোর্সেস অসাধারণ কাজ করেছেন, তার পাশে দাঁড়িয়েছি। আমরা কোন জায়গাটাতে দ্বিমত পোষণ করছিলাম সেটা হচ্ছে বিজেপি এটাকে পলিটিসাইজ করে একটা পলিটিক্যাল মাইলেজ ডিরাইভ করার চেষ্টা করছে। আচ্ছা, আমরা বলছি যে এইটার কোনো প্রয়োজন নেই।
লড়াইটা বিজেপি করেনি, লড়াইটা তৃণমূল কংগ্রেস করেনি, লড়াইটা কংগ্রেস করেনি, কেউ করেনি, আর্ম ফোর্সেস করেছে। আমরা আর্ম ফোর্সেসের পাশে থাকি, তাদেরকে আমরা মরাল কারেজ দিয়ে আমরা দেখে এক হয়ে পেয়েছি। এই জায়গাটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন ঘটনাটা ঘটলো পেহেলগামে, সেখানে আমরা প্রথম থেকেই বলছিলাম যেটা একটা কলোসাল ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। কিছুতেই স্বীকার করছিলেন না অমিত শাহ। আপনার সেপ্টেম্বর মাসে নতুন সরকার ক্ষমতায় এসেছে জম্মু এবং কাশ্মীর। তার আগে পর্যন্ত একটা দীর্ঘ সময় ধরে সেন্ট্রাল আইবি, জি ব্রাঞ্চ, সিআরপিএফ ওরা ওখানে অপারেট করছে, জয়েন্ট কমান্ড সেন্টার ওখানে অপারেট করছে। বলা হচ্ছে পেহেলগামে যারা হামলা চালিয়েছে তারা নাকি 1 বছর আগে থেকে কাশ্মীরে ঘাঁটি গেড়ে রেকি করছিল বা প্রিপারেশন করছিল। সেই সময়টা তো সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে ছিল। তাহলে অমিত শাহ ইন দ্য হোম মিনিস্টার, উনি কিন্তু কখনোই দায় স্বীকার করেননি যে ডোভাল ডক্ট্রিন করে লাফানো হয়। কোথায় ছিলেন অজিত ডোভাল যখন ওখানে ঘটনাটা ঘটলো? একবারও উনি সামনে এলেন, স্টেটমেন্ট করলেন যে এত বড় একটা বিশাল ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপি আরেকটা বিষয়ে আমাদের খুব আপত্তি ছিল, ব্যাপারটাকে একটা অকারণে কমিউনালাইজ করার চেষ্টা। আমরা বলেছিলাম যে যারা মারা গেছেন প্রত্যেকের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, এরাও তো ভুললে চলবে না। যখন একজন লোকাল খুব গরিব মানুষ, যিনি পনি হ্যান্ডলিং করতেন, আদিল, তিনিও মারা গেছেন। ফলে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের কোনো জাত ধর্ম হয় না, ওরা সন্ত্রাসবাদী। ফলে আমরা প্রথম থেকেই আমাদের রেসপেক্টেড ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তিনি বিদেশে গেছেন ভারতবর্ষের প্রতিনিধি হয়ে, এবং গর্বের সঙ্গে, জোরের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে যুক্তি দিয়ে ভারতবর্ষের স্ট্যান্ডকে সুপ্রতিষ্ঠিত করেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, এতগুলো পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং আমরা দেশের স্বার্থে এক হয়ে লড়াই করতে প্রস্তুত ছিলাম। ভারত সরকারের যে পলিটিক্যাল উইল ল্যাকিউনা বা যেটা বিদেশ নীতিতে যে প্রবলেমটা হচ্ছে, গতকাল মিস্টার জয়শঙ্কর খুব গ্লিপ স্পিকার, খুব ভালো বক্তা, উনি একটা প্রসঙ্গকে পিছলে বেরিয়ে গেলেন। যখন বলা হলো যে কোনো দেশ ডাইরেক্টলি কিন্তু পাকিস্তানকে কন্ডেম করলো না, আমাদের ডিপ্লোম্যাসি ফেল করলো। অনেক দেশ ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে কথা বললো, সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুললো না। কোনো একটা জায়গাতে ভারতের ডিপ্লোম্যাটিক মিশন বা ডিপ্লোম্যাটিক এফোর্ট কিন্তু সাকসেসফুল হলো না। সুতরাং আমাদের কাছে যেরকম একটা জিনিস খুব পরিষ্কার, যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা যখন ফার্ম, একই সাথে যেখানটা ল্যাপসেস হবে, আমরা মনে করি প্রধানমন্ত্রীর সত্য কথা বলা উচিত। উনি দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে সকলে সম্মান করে, আমরাও সম্মান করি। ওনার দায়িত্ব ওনার সম্মানটা বজায় রাখা। একদম প্রসন্দা, কিন্তু একটা জায়গায় যে আপনি একদম প্রথম বলেছেন যে রাজনৈতিক সুবিধা পাওয়া বা প্রিভিলেজ পাওয়ার চেষ্টা করছে বিজেপি। দেখুন, আমি বিজেপি মুখপাত্র নই, অরিজিৎ বক্সি এখানে রয়েছেন, অরিজিৎ বক্সি বলবেন যে রাজনৈতিক সুবিধা এর মাধ্যমে পাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা। কিন্তু একটা জিনিস আমার কাছে খুব মনে হয় যে গুরুত্বপূর্ণ বলা দরকার, যে ব্যক্তি মোদি আর বিজেপি দলটির অন্যতম প্রচারক বা প্রধান নরেন্দ্র মোদি, এটাকে যেমন সেপারেট করা যায় না, একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, এই সত্তাগুলোকে আলাদা করা যায় না। এই কারণের জন্য ব্যক্তিগত কোনো বিষয়ে মুখ খুললেও সেটা মনে হয় যেন একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছে। যাও, অরিজিৎ দা হয়তো বলবেন বিস্তারিত। একটা বিরতির আমাদের সময় হয়েছে, একটা ছোট্ট বিরতি নেব, এরপর আমি অরিজিৎ বক্সির কাছ থেকে জানবো একদম স্পেসিফিক বেশ কিছু প্রসঙ্গদার আছে, সেই জায়গাগুলোতে কতটা স্পষ্ট বার্তা দেওয়া গেল দেশবাসীর কাছে সংসদের এই বক্তব্যের মধ্যে দিয়ে। অরিজিৎ দা, ফিরে আসলাম বিরতির পর। দীর্ঘ সড়ক যন্ত্রণা, রাস্তার জলকষ্ট এবং জ্যাম, এগুলো থাকবেই, কিন্তু তৎসত্ত্বেও আন্তরিক ইচ্ছায়
প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি এখন স্টুডিওতে। কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল আপনাদের সঙ্গে, আমরা অনলাইনে, কিন্তু এখন ফিজিক্যালি একদম স্টুডিওতে। খুব ভালো হলো যে অরিজিৎ দা উত্তরগুলো দিতে পারবেন একদম পাশে বসে। অরিজিৎ দা একদম প্রথম যেটা উনি পয়েন্ট করেছেন সেটা হচ্ছে রাজনৈতিক প্রিভিলেজ নিচ্ছে বিজেপি, এতে আপত্তি আছে তৃণমূল কংগ্রেসের। দ্বিতীয়ত উনি বলছেন ইন্টেলিজেন্স ফেলিয়ার, এই নাকি শোনা গেছে, উনি কোট আনকোট উনি বলছেন, প্রসূনবাবু বলছেন যে 1 বছর না 1 মাস আগে তারা এসেছিল, তাহলে ডোভাল কেমিস্ট্রির কি হলো, অর্থাৎ কেন ইন্টেলিজেন্স ফেলিওর হলো। পাশাপাশি উনি বলছেন যে অকারণে এই ঘটনাকে কমিউনালাইজ করা হয়েছে। কিন্তু এই যে জামা কাপড় খোলা বা হিন্দুত্বের পরিচয় জিজ্ঞেস করে শ্যুট করা, আদিলের কথা উনি বললেন, আদিল অ্যাক্সিডেন্টালি মারা গেছে ওখানে, কারণ আদিল বন্দুক পাকড়ে তাদেরকে মানে কন্ট্রোল করতে চাইছে। না, আমি একটু অপোজ করলাম প্লিজ। আর অ্যাক্সিডেন্টালি মারা গেছেন এই কথাটা আপনি বলতে পারেন না। তাহলে ইন্টেনশনালি মারা গেছে মানে এটা কি? না, মানে আমি অ্যাক্সিডেন্টালি, না, আপনি এই জায়গায় বসে এই কথাটা বলতে পারেন। আমি সবিনয় জিজ্ঞাসা করছি। না, আমি Accidentally মারা গেছে। ব্যাপারটা বোঝাচ্ছি। জানি না। আদিলকে জিজ্ঞেস করা হয়নি তার ধর্ম কি। আমি যেটা শুনেছি Accidentally মারা গেছে। আদিল দুষ্কৃতীদের অর্থাৎ মিলিটেন্টদেরকে আটকাতে চাইছিল এবং সেই সময় তাকে ফায়ার করা হয়। অন্য বাদবাকিদের ক্ষেত্রে সেটা নয়। আদিল যদি আটকাতে না যেত তাহলে কি আদিল মারা যেত? আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে। আচ্ছা, এবার আমি চলে আসি আরেকটা জায়গা। উনি বলছেন যে পাকিস্তানকে অপরাধী বলে কেউ চিহ্নিত করলো না। আজকে প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে বলছিলেন যে অপারেশন সিন্দুরে পাকিস্তানের পাশে 3টে দেশ দাঁড়িয়েছে, 190টা দেশ কিন্তু দাঁড়ায়নি, তারা ভারতের পক্ষেই ছিল। অরিজিৎ দা সরাসরি বলেনি। দেখুন, প্রথমেই বলি, বক্তব্য শুরুর আগে তো প্রথম আমি আমাদের প্রসূনবাবুকে অভিনন্দন জানাই যে রাজ্য সরকারের এই যে রাস্তার অবস্থা, এটা আজকে উনি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করলেন। এটা নিশ্চয়ই উনি এলিভেট করবেন ওনার সুপ্রিমোর কাছে, যাতে বাকি পশ্চিমবঙ্গবাসীও এই দুরবস্থা থেকে। না, এমনি বৃষ্টি হয়েছে, ট্রাফিক জ্যাম ছিল, সেখানে রাস্তার অবস্থা কিছু হয়নি। পেহেলগামের বিষয়টা নিয়ে একটাই কথা প্রথমে সবার আগে বলতে হয় যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখানে বৃক্ষ আর ফলের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে যেটা আপনি একটু আগে আমাদের কংগ্রেস মুখপাত্রকে বলছিলেন, যে পর্যটকদের হত্যা করা হয়েছে, ঠিকই আদিলকে যেভাবে হত্যা করা হয়েছে আর পর্যটকদের সম্পূর্ণভাবে আলাদাই। পর্যটকদের বসানো হয়েছে, তাদেরকে সেপারেট করা হয়েছে, 1 by 1 নাম জিজ্ঞাসা করা হয়েছে, বিশেষ নাম দেখে সরিয়ে দেওয়া হয়েছে, কিছু বিশেষ নামকে বসতে বলা হয়েছে। একটা বিশেষ ধর্মীয় জনগোষ্ঠীর, একদম সোজাভাবে বললে হিন্দু জনগোষ্ঠীর যারা পর্যটক ছিলেন, তাদের এক জায়গায় বসিয়ে 1, 2, 3, 4 করে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ফায়ার করে হত্যা করা। এবং এটাও শুনেছে কনফিউশন থাকলে কলমা পড়তে বলা হয়েছে। একদমই তাই। হ্যাঁ, এটা ঠিকই। আদিল নামের যিনি স্থানীয়, তিনি রেজিস্ট করতে গেছিলেন, ওনাকে ফায়ার করে উনিও মৃত্যুবরণ করেছেন। কিন্তু বাকি যে পর্যটকদের যেভাবে আইডেন্টিফাই করে করে শ্যুট করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শ্যুট করা হয়েছে, ওনার বিষয়টা অবশ্যই সেখান থেকে একটু আলাদা, এটা অস্বীকার করার জায়গা নেই। এখন বিষয়টা হচ্ছে যে প্রশ্ন ঠিকই অনেকগুলো, এবং সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী তার উত্তরও সংসদে খুব ইলাবোরেটলি রাখছেন। আমি নিজেকে আমি নিজেকে একটু দুর্ভাগ্যই আমার যে আমি ওনার পুরো বক্তৃতাটা শুনতে পাচ্ছি না। আমাকে এই সময় কথা বলতে হচ্ছে, হয়তো চ্যানেলে না থাকলে আমি পুরোটাই শুনতাম। যেটুকুনি শুনেছি সেখান থেকে একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হচ্ছে ভারত তার স্ট্যান্ড নিজে ডিফাইন করেছে, ভারত তার অ্যাকশনকে ডিফাইন করেছে, ভারত তার কনক্লুশনকে ডিফাইন করেছে। কোনো জায়গায় ভারত কারোর দ্বারা পরিচালিত হয়নি, কারোর দ্বারা প্রভাবান্বিত হয়নি। কেন বলছি? প্রথম থেকে শুধু বিজেপির গভর্নমেন্ট নয়, ভারতবর্ষের যে গভর্নমেন্টই থাকুক না কেন, অরিজিৎ অনিচ্ছাকৃতভাবে একটু থামাচ্ছি, একটা বিরতি নিই, অনিচ্ছাকৃতভাবেই থামাচ্ছি আমি। না, একটা বিরতি নিয়ে নিই, একটা বিরতি নিয়ে তারপরে ফিরে আসবো। ফিরে এসে অবশ্যই অরিজিৎদার কাছ থেকে আবারও শুরু করব। যে ব্যাখ্যা উনি 1, 2, 3, 4 করে দিচ্ছেন, আমরা একটা শব্দও নষ্ট করবো না, সরাসরি অরিজিৎদার কাছে যাবো। অরিজিৎদা যেখানে থামিয়েছি, যে জায়গায় ছিলাম আমি, যে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি যেটা আগেও ছিল, যেখান থেকে ভারতবর্ষ কখনোই নিজের স্ট্যান্ডকে ডেভিয়েট করেনি, যে পাকিস্তান স্পন্সর টেররিজম আর এটাকে ট্যাকেল করা, এটা বরাবর ভারতবর্ষ একটা বাইল্যাটারাল একটা ইস্যু হিসাবেই সবসময় ট্রিট করে এসেছে। ভারতবর্ষের কোনো সরকার এখানে কোনো থার্ড পার্টি ইন্টারফারেন্সকে না চেয়েছে না অ্যালাউ করেছে। তো সেই জায়গা থেকে কোনো বাইরের চাপের কোনো বিষয় তো নেই। যেটা মোদিজি বলেছেন যে সারা বিশ্বের 193টা দেশের মধ্যে মাত্র 3টে দেশ পাকিস্তানের সমর্থনে মুখ খুলেছিল। তাতে বিরোধীদের কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে বাকিরা তো ভারতের সমর্থনে খোলেনি, এ তো আজব কথা।
মার খেলো পাকিস্তান, বিধ্বস্ত হলো পাকিস্তান, 9টা এয়ারপোর্ট ধ্বংস হলো পাকিস্তানের, 11টা টেররিস্ট লঞ্চিং প্যাড ধ্বংস হলো পাকিস্তানের বুকে, জয়শে মোহাম্মদ, লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের বুকে। এই প্রথম পাকিস্তানের বুকে বর্ডার এরিয়া ছেড়ে 100 কিলোমিটার ভিতরে গিয়ে পাঞ্জাব প্রভিন্স এবং বাওয়ালপুর প্রভিন্সে গিয়ে ভারতবর্ষ অ্যাটাক করলো তার ইন্টিগ্রিটি রক্ষার জন্য। ভারতবর্ষের পক্ষে মুখ খোলার কিছু নেই, কেউ রেজিস্ট করেনি ভারতবর্ষকে। এমনকি এই যে স্ট্রাইক, ভারতবর্ষের সেনানীরা, বীর সেনানীরা, তারা ওপেন এয়ারে অন মিডিয়াতে বসে কলার তুলে এগুলো ঘোষণা করেছে। আমেরিকা থেকে শুরু করে কোনো ইউরোপিয়ান কান্ট্রি, কোনো এশিয়ান কান্ট্রি বলার সাহস দেখায়নি যে ভারত ভুল করেছে। আমরা তো সবাই জানি মৌনতা সম্মতির লক্ষণ, এর জন্য মুখ বড় করে কিছু বলার দরকার পড়ে না। আরেকটা যে জিনিসটা আমরা না, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছিলেন যে আমার ইন্টারফারেন্সেই, আমার কথাতেই ঘটনা, এটাও তো বাস্তব। ঠিক, কংগ্রেসের মুখপাত্রের প্রশ্ন ছিল, আমি আসছি, শুধু একটা ছোট্ট পয়েন্ট ধরিয়ে দিয়ে যাই যে এবারের এই টোটাল ঘটনা প্রবাহে ভারতবর্ষের একটা কিন্তু অন্য প্রাপ্তি আছে যেটা আগে কোনোদিন হয়নি। এরকম আমরা কেউ একবারও খুব কম আলোচনাতেই যে কোন জঙ্গি সংগঠন এটা অ্যাটাকটাকে এক্সিকিউট করলো, আমরা খুব রেয়ার কোনো প্রবক্তা বা কোনো দল তাদের নামটা মুখে এনেছে, হয়তো কিছুটা আননোন বলে। টিআরএফ, অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এরা কারা? এরা লস্করে তৈবার একটা প্রক্সি আউটফিট। এই টিআরএফ পহলগাম অ্যাটাকের পর উইদিন 6 আওয়ার্স ওপেন মিডিয়াতে তারা রেসপন্সিবিলিটি স্বীকার করেছিল যে এই অ্যাটাক তারা করেছে। 72 ঘন্টার মধ্যে তারা অন এয়ার আবার বক্তব্য দেয়, না এই অ্যাটাকের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। একদম এই ভয়টাকেই আমরা বলি ইয়ে ডর হামে আচ্ছা লাগতা হ্যায়। এটাই মোদিজির ভয়, এটাই স্বাধীন ভারতের এই একবিংশ শতাব্দীর ভারতের ভয়, যেটা মোদিজি একটু আগে বললেন যে আগে যেটা হতো অ্যাটাক করে চলে যেত, ঘুমিয়ে পড়তো, লাইফ কাটিয়ে ফেলতো। এখন অ্যাটাক করার পর আর ঘুম আসে না, অপেক্ষা করে কখন ভারতীয় সেনাবাহিনীর ওই বুলেটের সীসা তার বুকের ভিতর দিয়ে যাবে। যেটা আজকে হলো সুলেমান, নামটা কি ভদ্রলোকের? সুলেমান শাহ, আফগানি, আর ইয়াসির বা জিব্রাম, অনেক রকম এদের অ্যালিয়াস করে অনেক রকম নাম থাকে। এই তিনজন, এদের মধ্যে যে সুলেমান, এ ছিল মেন মাস্টার মাইন্ড এই পহলগাম অ্যাটাকের। তাদেরকে ভারতীয় সেনাবাহিনী চিরনিদ্রায় শুইয়ে দিয়েছে। তিনি এখন কোথাও গিয়ে বিশেষ রকম আনন্দ ওনারা যেগুলো নিয়ে থাকেন আর কি, ওনাদের বলা আছে বিভিন্ন ব্যাপারগুলো, সেই সব আনন্দ নিচ্ছেন আর কি। তো এখন বিষয়টা হলো যে এই যে পয়েন্টগুলো, এখানে একটা কথা বারবার কিন্তু প্রধানমন্ত্রী দুঃখ করে বলেছেন আজকে, যে অদ্ভুত লাগে যে ভারতবর্ষের টেররিজমের বিরুদ্ধে এই ওপেন স্ট্যান্ড, 1 ইঞ্চি ছাড়বো না, জিরো টলারেন্স নীতি সারা পৃথিবী যার সমর্থনে রয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করুন যে অল পার্টি ডেলিগেটস, অর্থাৎ যে 7টা অল পার্টি ডেলিগেটস, 51 জন মেম্বারের পার্লামেন্ট এমপির যে 33টা দেশে গেছে, প্রতিটা দেশ কিন্তু এই ডেলিগেটসকে ওয়েলকাম জানিয়েছে, তাদের বক্তব্য রাখার ব্যবস্থা করে দিয়েছে, এবং এই বক্তব্য সারা বিশ্বে এক প্রচণ্ড আলোড়ন ফেলেছে। একটা বিষয় অবশ্যই এখানে উল্লেখ করতে হয় যে ওই বাঙালি অস্মিতার কথা যে মুখ্যমন্ত্রী বলেন, আমরা তো অবশ্যই সেটা সবসময় বলি যে উনি এটা একেবারেই ওনার ভণ্ডামি, কিন্তু একটা ক্ষেত্রে উনি বাঙালি অস্মিতাটাকে সত্যি বাঁচিয়েছিলেন। সেটা হচ্ছে ইউসুফ পাঠানের নাম ছিল, সেটা কেটে উনি একটু বিদেশ ভ্রমণ করতে যাতে অভিষেক ব্যানার্জি যেতে পারেন, উনি অভিষেক ব্যানার্জির নামটাকে দিয়েছিলেন। মেবি হয়তো ওনার আভ্যন্তরীণ একটা ইচ্ছা থেকে এটা করেছেন। যাই হোক, যা করেছেন ঠিক করেছেন, কোনো অসুবিধা নেই। এখানে দুটো জিনিস যেটা কংগ্রেসের মুখপাত্র বলছিলেন, ট্রাম্পের বিষয়। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না যে আমি যদি আপনাকে বলি আমি আপনাকে সোজা চোখে দেখতে পাচ্ছি, আর কেউ যদি বলে থাকে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমি যদি গলা বড় করে বলি আপনাকে আমি দেখতে পাচ্ছি, তাহলে কি এটাকে নতুন করে বলতে হয়? আমি জানি না কংগ্রেস কি ধরনের ডিপ্লোমেসি বা কূটনীতিতে বিশ্বাসী। বেশ, অরিজিৎদা, একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, না আমি আসবো অশোকদা আসবো, কিন্তু ঝন্টুদা একদম এক লাইন এখনো বলেননি, প্লিজ। অরিজিৎদা, আমার মনে হয় যে ডিপ্লোমেসিতে এটা ঠিক। অরিজিৎদা, একটা প্রশ্ন, না আমি এটা সিস্টেম নয় অশোকদা, এখন আগে ঝন্টুদা বলে নিক, আমি তারপর অবশ্যই আপনার কাছে যাব। কিন্তু একটা জায়গায় বিরোধীদের করা প্রথম দিন থেকে একটা প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি, সেটা হচ্ছে যে সমস্ত কিছু মানছেন এবং ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্নে বিরোধীরা বারবার করে পাশে দাঁড়িয়েছেন, বিষয়ে কোনো সন্দেহ নেই। সর্বদল বৈঠকেও বিরোধীরা গেছেন, কোনো প্রশ্ন নেই। এবং যুদ্ধ মানে ওই যখন জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করা হচ্ছিল, তখন কোনো বিরোধী রাষ্ট্র নেতা, কোনো বিরোধী দল
তারা কোনো রকম দেশ বিরোধী মন্তব্য করেননি। বুক চওড়া হয়ে গেছে ভারতবাসী হিসেবে আমাদের সবার। আমরা তো সব পলিটিক্যাল ন্যারোনেস নিয়ে আলোচনা করি। আমি ঝন্টুদার কাছে আসছি, কিন্তু একটা জায়গায় যে ইন্টেলিজেন্স ফেলিওর সম্পর্কে এখনো পর্যন্ত বিজেপি স্বীকার করেনি, কিন্তু আজকে দাঁড়িয়ে বিজেপি দায় স্বীকার করেছে। এটাকে মাথায় রাখতে হবে। একদম সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন একবার ঝন্টুদার কাছে যাওয়ার আগে জাস্ট ছোট্ট একটি বক্তব্য একটু শোনানোর চেষ্টা করি, শুনুন। नेवर कल पूछते थे कहां से आए, कहां गए, किसकी जिम्मेदारी है। भाई जिम्मेदारी हमारी ही है, हम सरकार में हैं, हमारी ही जिम्मेदारी। मगर मैं पूछता हूं जब आप सरकार में थे तब क्या क्या हुआ था, इसकी जिम्मेदारी किसकी थी और क्यों निर्वहन नहीं किया, वो भी बाद में पूछूंगा। ঝন্টুদা, প্রথমেই বলি, দেখো, সর্বদলীয় বৈঠকে সকলের সম্মতি নিয়ে কিন্তু ভারত প্রত্যাঘাত বা অভিঘাত যেটা এক রাত্রে করলো সেটা কিন্তু করেছিল 6 তারিখ রাতে 7 হ্যাঁ, তারিখ এবং আমরা এখানে প্রোগ্রাম করেছি এবং রাতের যখন প্রত্যাঘাতটা চলছে, নিখুঁত প্রত্যাঘাত, আমরা সারা রাত প্রোগ্রাম করেছি। কিন্তু সমস্যা হলো এই প্রত্যাঘাতটা হঠাৎ আলটিমেট জায়গায় যাওয়ার পরে হঠাৎ কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে গেল। তখন কিন্তু বিরোধীদের কনফিডেন্সে ভারত সরকার নেয়নি। আমি বলছি, দেখো, ইন্টারনাল অনেক কোনো ইস্যু থাকে, পররাষ্ট্রনীতি প্রকাশ্যে অনেক কিছু বলা যায় না, সব সরকারেরই কিছু কিছু লিমিটেশন, কিন্তু তারপরেও তোমাকে আমি বলি, জোট নিরপেক্ষ যেটা ন্যাম, নন অ্যালায়েন্স মুভমেন্ট, তার তো জনক ভারত। জওহরলাল নেহরু নন অ্যালায়েন্সের সার্বভৌম স্বাধীনভাবে নিজের পররাষ্ট্র নীতিকে স্ট্যান্ড করা, যেই স্ট্যান্ডটা কিন্তু ভারত স্বাধীনতার পরে টানা চালিয়ে গেছে। এবং এই কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের ইন্টারফেয়ারেন্সের পাকিস্তানের যে মরিয়া চেষ্টা, একাধিক রাষ্ট্রনায়ক একদম তারা করেও কিন্তু ভারতের সাথে পার পায়নি। কিন্তু আমার প্রশ্নটা কি জানো, যে আজকে ভারত হঠাৎ করে, মানে আমার পুরো খেয়াল আছে যখন আমরা একটা উইন উইন সিচুয়েশন, যে এবার একটা হেস্তনেস্ত হবে। আজকে কিন্তু প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন। না, সে উনি বলেছেন যে পাকিস্তান থেকে ফোন এসেছিল, ডিজিএমও প্রায় হাতে পায়ে ধরার মতো। আমাদের এটাও ব্যাখ্যা আছে। হ্যাঁ। পাকিস্তান এক সপ্তাহ ধরে বিজয় উৎসব পালন করেছে তার দেশে। পাকিস্তান একই স্টেটমেন্ট দিয়েছে, আমাদের আমেরিকার প্রেসিডেন্টের মাধ্যমে ট্রাইপার্টাইট রিলেশনের জায়গাটা হয়েছে, নাহলে আমরা ধ্বংস বেশি করেছি। এগুলো তো আমাদের বুঝতে হবে। পাকিস্তানের বর্তমান শাসক সারা পাকিস্তান জুড়ে এক সপ্তাহ বিজয় উৎসব পালন করেছে। সো হোয়াট, কোনটা সত্যি? আমি বিরোধীদের কনফিডেন্স নিয়ে সবাইকে নিয়ে বসলাম, প্রত্যেকটা বিরোধী দল, এমনকি ওয়াইসির মতো দল যাদেরকে আমরা কথায় কথায় বলি দেশদ্রোহী, তারাও পর্যন্ত আকণ্ঠ সমর্থন করার পরে কি এমন হলো যে আপনি যুদ্ধটা থামালেন কিন্তু বিরোধী কাউকে জানতে দিলেন না? কিন্তু ঝন্টুদা, আজকে সোশ্যাল মিডিয়া তো স্ট্রং। ভারতে ধ্বংসলীলা চালিয়ে পাকিস্তান যদি বিজয় উল্লাস করে, তার তো কিছু ক্লিপিংস, ফুটেজ, কিছু রিয়ালিটি থাকবে। প্রশ্নটা হচ্ছে এই সুযোগটা সেটা কি কেউ এনেছেন? তাহলে এই সুযোগটা দেওয়া প্রথম, দ্বিতীয় বলছিলেন ভারতের ফাইটার জেট মেরে নামিয়েছি। একদম বলছিলেন যে ভারতের ফাইটার জেট মেরে নামিয়েছি। এই হচ্ছে পাকিস্তানের অরিজিৎ দা একটু প্লিজ ওনাকে শেষ করতে, আমি তারপর প্রশ্ন দরকার। আমরা উইন উইন সিচুয়েশনে আমরা চলে যাওয়ার পরে কেন কার অঙ্গুলি হলো না, এটা হলো, এটা কিন্তু স্পষ্ট কেউ বলেনি। দ্বিতীয়, একের পর এক আমেরিকার প্রেসিডেন্ট যে কথাগুলো বলে যাচ্ছেন, কথাগুলোর মানে কি? দ্বিতীয়, চেইন অফ ডিপ্লোম্যাটিক এফোর্ট, পৃথিবীতে ভারতের পরিচয় ছিল চেইন অফ ডিপ্লোম্যাটিক এফোর্টের জন্য। আজকে যে পাকিস্তান লো ইন্টেন্সিটির যে কনফ্লিক্ট ওয়্যারগুলো চালাচ্ছে, এবার ধর্মকে চুজ করেছে যাতে ভারতের ভিতরে কনফ্লিক্টটা ঢুকানো যায়। এটা তো পাকিস্তানের ঘৃণ চেষ্টা। আমরা তো সেই ফাঁদটা কেটে নিয়ে উপযুক্ত জবাব দিতাম। এবং বিরোধীদের তো সঙ্গত প্রশ্ন আছে, পাক অকুপাইড কাশ্মীর আমরা ফ্রি করলাম না কেন? ওটা আতুরঘর জঙ্গিদের, আমার কথা নয়, ভারত সরকারের। এই যে চেইন অফ ডিপ্লোম্যাটিক এফোর্ট, ইকুয়াল ইম্পর্টেন্সি দেওয়া, টেকনিক্যাল কম্পোনেন্টগুলো তৈরি করা, কোথায় ভারতের সেটা? মানে যে অভিযোগে ইন্দিরা গান্ধীকে দুষ্ট হতে হয়, আপনি একই অভিযোগে নরেন্দ্র মোদীকে তার চাইতে বেশি। ইন্দিরা গান্ধীর সময় ভারত ট্রিলিয়ন ইকোনমি ছিল না, ছিল না, ওয়ান সাইডেড ছিল। আজকে ভারত আমি নেব ওয়ার পার্সপেক্টিভ ভারত আজকে বৈঠক হয়েছিল, সেখানে মেন টপিকটাই ছিল আমরা আতঙ্কবাদী, তার ঊর্ধ্বতন পুরুষ এবং তার ঠিকানা, এগুলোকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে আমাদের অপারেশন করছি। কখনো সর্বদলীয় বৈঠকে বলা হয়নি পাকিস্তানের বিরুদ্ধে অল অ্যারাউন্ড ওয়ার আমরা ঘোষণা করছি। প্রসন্দা কিছু বলবেন? আমি আসবো আপনার কাছে, আসবো, এরপরেই আসবো। প্রসন্দা কিছু বলবেন? জাস্ট ইনপুটটা আমি নেব না। হ্যাঁ,
যেখানে সমস্ত অপোজিশন পার্টিরা তারা সমর্থন পেলেন, এই গভর্নমেন্টের উইকনেসটাই হচ্ছে এখানে কৃতিত্ব নেওয়ার সময় একদম সবার সামনে যে আমরা করেছি, আচ্ছা, যখন পিওকেটা অকুপাই করতে পারলেন না সেটা নিয়ে কোনো উচ্চ বাচ্চা করবেন না। আপনি আর কি চাইছিলেন? এই যুদ্ধটা বিজেপি লড়েনি, লড়েছে সোফিয়া কুরেশি, লড়েছে আর্ম ফোর্সেস। ভিক্টরিটা ভারতীয় আর্মির, আর আর্ম ফোর্সেসে, নট আর্মির, আর্মি, নেভি, এয়ারফোর্স একটা ট্যান্ডেমে কাজ করেছে। নাম্বার 2, যে বলা হচ্ছে যারা টেরর মার্চেন্টস তাদের সবাইকে একদম ঠান্ডা করে দেওয়া হয়েছে। হাফিজ সঈদ আছেন, এখনো ঘুরে বেড়াচ্ছেন, পাকুবাই কাশ্মীরে আছেন, অপারেটরস মারা গেছে, মেরেছে আর্ম ফোর্সেস, পুলিশ তাদেরকে এলিমিনেট করেছে তাদের আইনগতভাবে, তাদের কৃতিত্ব। এখানে পলিটিক্যাল ক্রেডিট মঙ্গারিংটা বন্ধ করা দরকার। তাহলে আপনাদের বলতে হবে যে পিওকে দখল করতে পারেননি, সেই ব্যর্থতার দায়টাও আপনার পড়ছে। একদম একদম Definitely. জয়শঙ্কর যখন বলছেন যে না আমাদের 3 জন বাদ দিয়ে সবাই পাশে আছে, ফাইন, এক্সপ্লিসিটলি কেউ আসবে না আপনার পাশে, কেউ বলছে না যে পাকিস্তান একটা টেররিস্ট স্টেট। এত উইক ডিপ্লোম্যাটিক চেন আপনার, এত উইক ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, একদম। ভারতবর্ষের ডিপ্লোম্যাসি এত খারাপ অবস্থায় কখনো পৌঁছয়নি। Definitely. লাস্ট পয়েন্ট, এই যেটা বলা হচ্ছে বরাবর পাকিস্তানের বিষয়ে একটা স্ট্যান্ড বজায় রাখা হয়েছে, যে টেররিস্ট স্ট্যান্ড। আমি শুধু মনে করিয়ে দিই, রেসপেক্টেড মিস্টার বাজপেয়ীর বাস যাত্রা টু লাহোর বরাবর কনসিস্টেন্সি ছিল না, এটা নিজার রেসপন্সই ছিল। তা সত্ত্বেও দেশের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেছি। একটা কথা মনে করিয়ে দিই, এই ঘটনার পরে সব থেকে বড় মিছিলটা হয়েছিল পহেলগাঁও থেকে শ্রীনগর পর্যন্ত, যাতে পার্টিসিপেন্টস ছিলেন সব থেকে বেশি সংখ্যালঘু মানুষ। ওমর আবদুল্লাহ বলেছিলেন কাশ্মীর রিজেক্ট করেছে টেরোরিজমকে, দয়া করে এরকম করবেন না, কাশ্মীরিরা করেনি, করেছে পাকিস্তানিরা। অশোকদা, আপনি জাস্ট এর সঙ্গে কিছু ইনক্লুড করলে করুন, আমি একবার উত্তর অরিজিৎ না, বাবু থেকে আমাকে নেব। তো অনেকগুলো প্রশ্ন করলেন বিজেপির মুখপাত্র। আমি খুব খুব স্পেসিফিক বলবো, সেটা হচ্ছে উনি বললেন যে ট্রাম্পের নাম উচ্চারণ করলে তার ডিপ্লোমেসিটা কোথাও ক্ষুণ্ণ হয়। আমি জানি না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন পৃথিবীর কোনো দেশের ছিলেন ট্রাম্পকে মিথ্যেবাদী ঘোষণা করুন। দাঁড়ান, করেছিলেন তো? আপনার মাঝে কিছু বলিনি। না না, এটা করেছিলেন তো? ধরেন। নামের কথা বললেন নি? আরে আপনি বলেছেন বাবার ট্রাম্পকে মহা মুশকিল। মিথ্যেবাদী ঘোষণা করতে আপনি হবে। কেন এক টাইম খাচ্ছেন আমার? এরপর আপনাকে বলতে দেবো না। আপনি জাস্ট একটু অ্যাড করুন। আমি যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে কোন ডিপ্লোমেসির আধারে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে ট্রাম্পের হয়ে ভোট চেয়েছিলেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আজকে পহেলগাঁও অ্যাটাক নিয়ে পারলে নেহেরুকে শ্মশান থেকে তুলে আনলেন অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা একবারও উচ্চারণ করলেন না। এটা আমার কথা নয়, এনআইএ সুপ্রিম কোর্টে বলছে যে আদানির মুন্দ্রা বন্দর থেকে 21,000 কোটি টাকা পাচার করা হয়েছে এই পহেলগাঁও অ্যাটাককে মদদ দেওয়ার জন্য। কেন? আদানির নাম কার ভয়ে, কোন ডিপ্লোমেসির ভয়ে আদানির নামে বলতে পারছেন না? 2 নম্বর কথা, আমরা সবাই জানি অপারেশন সিন্দুর হওয়ার পরে বলে কতটা নির্লজ্জ। ছি 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 ছি, অপারেশন সিন্দুরের ট্রেডমার্কের জন্য আবেদন করে দিল আম্বানি। বলতে পারছেন, উচ্চারণ করতে পারছেন? কার ভয় পাচ্ছেন না? কার ভয় বলতে হবে। 3 নম্বর কথা, আমি একটা জিনিস এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে বলতে চাই। ইন্টেলিজেন্স ফেলিওরের কথা তো সর্বদল বৈঠকে সরকার স্বীকার করেছে, কিন্তু সত্যপাল মালিক কে ছিল? বড় বড় কথা বলছেন পুলওয়ামা নিয়ে, বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে। কোথা থেকে 300 কেজি RDX আসলো? আমি তো কেউ নয় ভাই, সত্যপাল মালিক কংগ্রেসের কেউ নয়, বিজেপির নরেন্দ্র মোদীর কোলের মানুষ ছিলেন। আজকে সত্যপাল মালিক সাংবাদিক সম্মেলন করে প্রতিদিন অহর্নিশ বলে যাচ্ছেন যে নরেন্দ্র মোদী নোংরা রাজনীতি করেছেন। এই কোথা নিয়ে? পুলওয়ামা অ্যাটাক নিয়ে। এটা আমার কথা নয়, সত্যপাল মালিকের বেশ, কথা। অরিজিৎ জম্মু কাশ্মীরের সেই সময়কার রাজ্যপাল। একদম আনইন্টারাপ্টেড। আমার মনে হয় খুব সম্ভবত হাতে মিনিট 1.5-2 মতো সময় আছে আপনার উত্তর দেওয়ার। আমি খুব ছোট প্রথমে একটাই কথা বলি যে কংগ্রেস মুখপাত্র প্রতিরক্ষা নিয়ে কথা বলছেন, ঠিকই, ওনাদের মুখেই মানায়। যারা আমাদের মুখে তো মানাবে। পাকিস্তানকে দুভাগ করেছি আমরা, পাকিস্তানকে দুভাগ করেছে এই কংগ্রেস সরকার। দাদা নয়, এরা নয়, বিজেপি নয়। না, আপনার সময় তুলে বলেন, ওনার উত্তর করুন। নির্লজ্জের মতো বসে বলছে নাকি পাকিস্তান ভেঙেছে। আরে শ্যামাপ্রসাদ মুখার্জি পাইয়ে ফুল দিয়ে এখানে বসে কথা বলতে পারছেন। চলে আসলেন, এই নাগপুরের দোষ। বলছিলাম যে এই না হচ্ছে নাগপুরের দোষ। আচ্ছা, একটু ওনার কথা 1.5 মিনিট তো আপনি বলে দিয়েছেন, ওনার কানে চলে গেছে, বলতে দেবেন না। তাই ব্যাপারটা হচ্ছে ওনার সরকার ভারতবর্ষের
দুজন প্রধানমন্ত্রী ওনারা সরকারে থাকাকালীন ভারতবর্ষ হারিয়েছেন। লজ্জার যদি মানে বিন্দুমাত্র শরীরে থাকতো ওনারা তাহলে প্রতিরক্ষা নিয়ে কথা বলতেন না। ভারতবর্ষ দুজন প্রধানমন্ত্রীকে মানেটা কি? হারিয়েছে ওনারা যখন সরকার আরে চালাচ্ছিলেন। শুনে নিন। বলে আরে আপনি শুনুন না এখন। ইন্দিরা গান্ধী আপনার কথা যদি মনে public করতেন শোনে না, তার এবার থামুন। ব্যক্তিগত আরে নিরাপত্তা আপনার কথা public শোনে না, দক্ষিণের এবার তালিকা থামুন থেকে না। সিটদের বাদ দিতে আরে একটা পারতেন। street corner-এও গোয়েন্দা public আপনার দপ্তরের কথা শোনে না, রিপোর্টের এবার পরেও থামুন। ইন্দিরাজি বলেছেন আমি এটা করতে পারি না। বিং এ প্রাইম মিনিস্টার অফ এ সেকুলার কান্ট্রি কোন ধর্ম বাছাই করে উনি বলেন ব্যক্তিগত রাস্তায় বলার সুযোগ পান না, উনি বলেন না বলেন বুঝেন বেশ, না না বলেন বেশ, বলেন বেশ। রাস্তায় বলার সুযোগ হাতের হয় না সময় বলেন। বলে please। আমার কি বলার এখন সময় বিষয়টা না হয় প্লিজ আপনি হাতের রাস্তায় বলার সময় সুযোগ নেই। হয় না, এখানেই বলুন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান হয়তো বা অনেকের অনেক প্রশ্নের উত্তর পাওয়াটা বাকি থেকে গেল। এখনো টিভির উল্টো দিকে বসে থাকা মানুষ আরো বেশি ক্ল্যারিটি চাইছেন, আরো স্বচ্ছতা চাইছেন, এটাই স্বাভাবিক। তবে একটা জায়গা আমাদের সবাইকে অটুট থাকতে হবে, সেটা হচ্ছে দেশের ঐক্যের প্রসঙ্গে, ইন্টিগ্রিটির প্রসঙ্গে। আমরা সবাই এক আছি, দলও সব এক আছে, আমার যেটা বিশ্বাস। রাজনৈতিক দলগুলো এক রয়েছে, এখানে বিভেদ বা বৈরিতার কোনো জায়গা নেই। আজকে এখানেই শেষ করব। তবে হয়তো অরিজিৎ দাদের ইন্টেলিজেন্স ইনপুটের ক্ষেত্রটা আরও বেশি মজবুত করতে হবে আগামী দিনে, যাতে আবার এই ধরনের কোনো গণহত্যা ভারত ভূমিকে কলঙ্কিত না করে। আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।